আজকে গোটা বাংলার নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে জাস্টিস অমৃতা সিনহার এজলাসের দিকে। কেননা সেখানে আজকে কিন্তু একটি বিশেষ মামলা শুনানি ছিল এবং সেখানে ইডির তরফে একটি বিশেষ রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সেই শুনানির প্রথমেই নাটকীয়তায় মোড়া, মাঝখানে আমরা দেখলাম ইডিকে যথেষ্ট ধমক খেতে এবং সেই জায়গা থেকে কোথাও একটা উৎকণ্ঠা বাড়তে শুরু করেছে। তাহলে কি ইডি অকর্মণ্য, অপদার্থ, কাজ করতে পারছে না, নাকি সেটিং, কাউকে বাঁচাবার চেষ্টা করছে? কেননা জাস্টিস সিনহা কিন্তু একটুও খুশি ছিলেন না। কিন্তু দিনের শেষে যে ছবিটা উঠে এলো সেটা কিন্তু মারাত্মক। ছবির 1 নম্বর পয়েন্ট যদি নির্যাস বলা যেতে পারে, তাহলে ভাইপোর সম্পত্তি কুড়ে কুড়ে খাওয়া কিন্তু ইডি শুরু করে দিয়েছে এবং সে খাওয়া এমনই খাওয়া যে ভাইপো ছটফট করেও আর সেই সব কিছু উদ্ধার করতে পারছে না। একটা একটা নতুন উৎস জানা গেল, যেটা যদিও কনফার্ম হলো না, পরবর্তী শুনানিতে হয়তো বোঝা যাবে 2014 পর ভাইপো যতখানি ফুলে ফেপে ঢোল হয়েছে সম্পত্তির দিক থেকে, সেগুলো সব সিজ করার প্রক্রিয়া নাকি শুরু হয়ে গেছে। যদিও কনফার্মটা হলো না, কিন্তু তার পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হলো, এই ভোটের মাঝখানেই কি ভাইপোর রক্তচাপ আরও বহু গুণ ইডি এবং সিবিআই মিলে বাড়িয়ে দেবে এবং সৌজন্যে জাস্টিস অমৃতা সিনহা। কি হলো আজকে ঠিক জাস্টিস সিনহার এজলাসে, সমস্তটা ব্যাখ্যা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে জাস্টিস সিনহার এজলাসে যে শুনানি ছিল, সেই শুনানির সময় ধার্য করা হয় 4:30 সময়। 4:30 স্পেসিফিক্যালি বলা হয় না, বলা হয় যে সমস্ত মামলা শেষ হয়ে যাওয়ার 15 মিনিট আগে, এজলাস বন্ধ হওয়ার 15 মিনিট আগে এই মামলা শুনানি হবে। এবার যেহেতু এই এজলাস আজকে 4:30 অবধি চলার কথা ছিল, সুতরাং 4:15 বা 4:30-তে এই হিয়ারিং হবে এমনটাই জানা ছিল। কিন্তু দেখা যায় জাস্টিস সিনহার এজলাসের যে সমস্ত মামলা রয়েছে সেই সমস্ত মামলা কিন্তু 4টের মধ্যে শেষ হয়ে যায়। ফলে তখনই কিন্তু অন্যান্য যারা আইনজীবী উপস্থিত ছিলেন এই মামলাটার সঙ্গে সংশ্লিষ্ট, সেটা তারা তারা কিন্তু সকলেই সেখানে উপস্থিত হয়ে যান। এবং জাস্টিস সিনহা যখন হিয়ারিং শুরু করতে যান, তখন দেখেন যিনি মেন পার্সন আজকের শুনানির জন্য দরকার ছিলেন, সেই ইডি এবং সিবিআই যিনি আইনজীবী, সেই ধীরাজ ত্রিবেদী স্যার, তিনি কিন্তু তখনও সেখানে উপস্থিত হননি। কেননা তিনি জানেন 4:30 থেকে মামলা আছে। এই অবস্থায় জাস্টিস সিনহা একটু মজা করেই বলেন যে, দেখো বাবু, আমি যদি একবার উঠে যাই আমি তো আর ফেরত আসতে পারবো না, আমি তাহলে কি করব? তো তখন সাথে সাথেই জানানো হয় যে না, তার জুনিয়র ইতিমধ্যেই ইনফর্ম করেছেন ধীরেশ ত্রিবেদীকে এবং তিনি আসছেন, হি ইজ অন দ্য ওয়ে। এবং জাস্টিস সিনহা কিন্তু অপেক্ষা করতে থাকেন। তখন টুকটাক কিছু আলোচনা চলছিল। এরপর ধীরেশ ত্রিবেদী এসে পৌঁছানোর পরই সবার প্রথমে তিনি যেটা করেন, যেটার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেটা হচ্ছে মুখ বন্ধ খামে ওই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তার যে ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের রিপোর্ট ছিল সেই রিপোর্টটি তিনি জমা দেন। সেই রিপোর্ট জমা দেওয়ার পর জাস্টিস সিনহা সেই রিপোর্ট খুলে দেখেন এবং যথারীতি, আমরা তো জানবো না সেই রিপোর্টে কী আছে, সেটা মুখবন্ধ খামে যেহেতু দেওয়া হয়েছে এবং লাইভ স্ট্রিমিং চলছে, সুতরাং খুব সেন্সিবলি এই জায়গাটাকে হ্যান্ডেল করতে হচ্ছে। কিন্তু রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু খুব একটা খুশি দেখায় না জাস্টিস সিনহাকে। তিনি বলেন যে এখানে এই রিপোর্ট তো এসেছে, এখানে মিলেছে এইসব তো বোঝা যাচ্ছে, কিন্তু সেই রিপোর্টটা আগে কি করেছেন আপনারা, সেটাই তো মেন জানার বিষয়। এখানে রিপোর্ট মোটামুটি মিলবে সেই রকম একটা এক্সপেকটেশন ছিল বলেই তো এই টেস্টিংটা করা হয়েছিল, এটা সকলের কাছেই মোটামুটি ক্লিয়ার ছিল। কিন্তু সেইটা মেলার পর আপনারা কি করেছেন? তখন যেটা ইডি জানান, যেটা ধীরেশ ত্রিবেদী জানান, ইডির আইনজীবী, তিনি বলেন যে দেখুন, এখানে যাদের যাদের সঙ্গে কথা হয়েছে তারা সকলেই কিন্তু অ্যাকিউজড হয়ে গেছেন এবং সেই প্রসেসটা কিন্তু ইডি ইতিমধ্যেই স্টার্ট করে দিয়েছে। অর্থাৎ এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং মিটে যাওয়ার ফলে তার ফোন থেকে যে কথোপকথন পাওয়া গেছে, এটা অবশ্যই আমার অ্যানালিসিস, আমি যেটুকুনি বুঝলাম ব্যাপারটা সেটা বলার চেষ্টা করছি, যে যাদের যাদের সঙ্গে কথা হয়েছে, সেটা এক্স ওয়াই জেড যিনিই হন না কেন, প্রত্যেকে কিন্তু এই তদন্তের সঙ্গে জড়িয়ে গেলেন। ওই সংক্রান্ত কথাবার্তা যেগুলো হয়েছে, যে মেন ক্লিপিংগুলো পাওয়া গেছে, একদিকের কণ্ঠস্বরটা যে কালীঘাটের কাকুর, এটা যখন প্রমাণিত হয়েছে, তাহলে এই সংক্রান্ত যাদের যাদের সঙ্গে কথা হয়েছে তারা প্রত্যেকেই অ্যাকিউজড হয়ে গেলেন এবং এই তদন্তের আওতায় ঢুকে গেলেন। জাস্টিস সিনহা তখন বললেন সেটা তো সব ঠিক আছে, কিন্তু তাছাড়া কি প্রোগ্রেস হয়েছে? এটার বেসিসে তো আপনারা বারবার এর আগে একটা রিপোর্ট জমা দিয়েছিলেন, 5 পাতার রিপোর্ট। সেখানে 3 পাতা জুড়ে বলা ছিল কালীঘাটের কাকুর রিপোর্ট চাই, তার সুজয় কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বরের রিপোর্ট চাই, সেটাকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে, সেটা তো হয়ে গেছে।
এবার আপনারা কি করছেন? তখন ধীরাজ ত্রিবেদী যেটা জানান যে এখনো অবধি মোট ১৩৪,৯৬,০০,০০০ টাকা মূল্যের সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ১৩৪,৯৬,০০,০০০ মানে প্রায় ১৩৫ কোটি টাকার কাছাকাছি। ভাবুন একবার, যারা আপনাদের বলেন যে তারা নাকি গরিব মানুষের পাশে আছেন, টালির চাল, সাদা শাড়ি, হাওয়াই চটি, ১৩৫ কোটি টাকার সম্পত্তি বেনামি অন্যায়ভাবে সেটা তৈরি করা হয়েছিল, যেটা ইডি ইতিমধ্যেই অ্যাটাচ করে নিয়েছে। কিন্তু এত বড় সম্পত্তির কথা শুনেও জাস্টিস সিনহা খুশি হন না। তিনি বলেন যে লিস্ট একটি কোম্পানির কথা জানা গিয়েছিল, সেই কোম্পানি সংক্রান্ত যে ব্যক্তি, তাদের যে সম্পত্তির কথা জানা গিয়েছিল, সেই যে লিস্ট সেটা জমা পড়েছে, আপনারা নিজেরা সেই লিস্টটা ভালো করে দেখুন। সেই লিস্টের সঙ্গে সত্যি এই অ্যামাউন্টটা যায়? খুব স্মল, সামান্য একটা অ্যামাউন্ট আপনারা করেছেন। অর্থাৎ ১ কোটি ২ কোটি নয়, ১৩৫ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর মাননীয় বিচারপতি বলছেন সেটা খুব সামান্য একটা ছোট বাদামের মতো সম্পত্তি সেটা। তাহলে কি বিপুল পরিমাণ সম্পত্তি এরা কামিয়েছে বাংলার মানুষকে ঠকিয়ে, দুর্নীতি করে, একবার ভেবে দেখুন। এই সময় যখন কথাবার্তা হচ্ছে তখন যেটা ইডি জানায় যে আমরা যে সার্চটা করছি, আমরা যে অ্যাটাচমেন্টটা করছি, এটা কিন্তু কোনো লুপহোল ছাড়ছি না, কোনো রকম ফাঁক ফোকর রাখছি না। সেই জন্য হয়তো সময় লাগছে এবং সময়ের রেসপেক্টে মনে হচ্ছে হয়তো সম্পত্তির পরিমাণটা অল্প, কিন্তু আমাদের ক্রেডিবিলিটি কোথায় জানেন? আমরা যে ১৩৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছি, এখন দেখুন কারোর সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করতেই পারি, কিন্তু সেই বাজেয়াপ্ত করা সঠিক কি সঠিক নয় সেটাকে জাজ করার জন্য বিভিন্ন অথরিটি আছে। সেই অথরিটিতে ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন হয়েছে এবং সেই অথরিটির কাছ থেকেও আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি যে আমাদের এই অ্যাটাচমেন্ট সঠিক, এবং এই যে ১৩৫ কোটি টাকার সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করেছি, এটা আর কিন্তু ওই দুর্নীতিবাজদের কাছে ফেরত যাবে না। আর কোনো বড় প্রভাবশালী, সে যত বড় প্রভাবশালী হোক না কেন, এই সম্পত্তি ফেরত নিতে পারবে না। এরা যে দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির ফলে এই সম্পত্তি হয়েছে, সেটা কিন্তু এর মাধ্যমেই প্রমাণিত হয়ে গেছে। কিন্তু তারপরেও জাস্টিস সিনহা বলেন যে কোনো একটা পেজ 3 মেনশন করেন এবং সেখানে টেবিল 1 দেখান। সেটাখানে আবারও কি আছে জানি না, কিন্তু কথাবার্তা শুনে যেটা মনে হয় সেটা ওই যারা দুর্নীতিবাজ বলে মনে করে ইডি বা সিবিআই এর আগে রিপোর্ট দিয়েছে তাদের তালিকা বা তাদের সম্পত্তির তালিকা, এবং এখনও অবধি যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেটার কোনো একটা খতিয়ান খুব সম্ভবত হবে, আমার যেটুকুনি শুনে মনে হলো। কেননা বারবারই তিনি বলছিলেন এই পেজ 3 টেবিল 1, এই যে রিপোর্ট আপনারা দিয়েছেন এটা তো আনস্যাটিসফ্যাক্টরি রিপোর্ট। যে সম্পত্তি রয়েছে সেই তুলনায় এটা যেটা বলেছেন টেবিল 1 কিন্তু আনস্যাটিসফ্যাক্টরি, বারবার এই কথাটা তিনি কিন্তু বলছিলেন। তখন তখন একটা পিছনে ইডি আধিকারিকরা ছিলেন খুব সম্ভবত, ধীরেশ ত্রিবেদী তাদের সঙ্গে একটা ছোট্ট আলোচনা সেরে নেন। সেরে নিয়ে তিনি বলেন যে ২০১৪ সালের পর যা যা সম্পত্তি বেড়েছে তার প্রত্যেকটা আমরা সিজ করেছি। জাস্টিস সিনহার সাথে সাথে ধরেন, কিন্তু সেটার কোনো রিপোর্ট তো এখানে জমা পড়েনি, এই সংক্রান্ত কোনো রিপোর্ট তো জমা পড়েনি, আপনারা সিজ করেছেন বলছেন। এবার আমার যেটা মনে হয় যে যেটা ইডি বলতে চাইছে সেই জায়গাটা হচ্ছে যে সিজ আর অ্যাটাচের মধ্যে একটা কোনো পার্থক্য রয়েছে। অ্যাটাচ করে দেওয়া হয়েছে মানে এই সম্পত্তিটাকে ইডি নিয়ে নিয়েছে, আর এই সম্পত্তিটা আইনের সমস্ত যে জায়গা রয়েছে সেগুলোকে ক্রস করে এমন একটা জায়গায় চলে গেছে যার কাছ থেকে নেওয়া হয়েছে সে আর ফেরত নেওয়ার মতো জায়গায় নেই। এটা যে দুর্নীতির ফলে সম্পত্তি ছিল এই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। সেইটার পরিমাণ ১৩৫ কোটি টাকা। কিন্তু ২০১৪ পর নোন যেসব জায়গা পাওয়া গেছে সেগুলো সবই সিজ করার প্রক্রিয়া হয়ে গেছে, কিন্তু সেগুলো ওই আইনি প্রক্রিয়াটা টপকায়নি, যেখান থেকে বলা যেতে পারে যে হ্যাঁ ইডি অ্যাটাচ করে নিয়েছে এবং ইডির কাছ থেকে আর ওই সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিরা সেই টাকাটা বা সেই সম্পত্তিটা ফেরত নিতে পারবেন। কিন্তু তার কোনো তথ্য, কংক্রিট তথ্য খুব সম্ভবত ধীরাজ ত্রিবেদীর হাতে ছিল না। সেই জন্য তিনি অনুরোধ করেন যে নেক্সট হিয়ারিংয়ে এই সংক্রান্ত ডিটেল রিপোর্ট তিনি কিন্তু তুলে দেবেন। এবং এই জায়গা থেকে আবার যখন তিনি কথা বলছিলেন মাঝখানে ফিরদৌস শামীম আইনজীবী তিনি একটা কথা বলেন, সেই কথাটা হচ্ছে যে
এই মামলারই সংশ্লিষ্ট আরেকটি মামলা, যেটা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে খুব সম্ভবত চলছে, এবং সেখানে একটা জায়গায় ব্যাপারটা আটকে রেখে দেওয়া হয়েছে। কি আটকে রেখে দেওয়া হয়েছে? এই যে রিপোর্ট, যেটা বোর্ড বা এসএসসি বা প্রাইমারি যে কোনো একটা সংস্থা, সেটা আমি ঠিক বুঝতে পারলাম না কোন সংস্থার কথা বলেছে, তাদের কোনো একটা রিপোর্ট সেটা ওয়েবসাইটে তারা আপলোড করেছিল এবং সেটা নামিয়ে নিয়েছিল, যেখান থেকেই দুর্নীতিটা সমস্ত কিছু হচ্ছে। এবং সেই জায়গায় যখন আইনজীবীরা চেপে ধরেছে, তখন তাদের তরফ থেকে আর্গুমেন্ট ছিল যে তারা এটা তুলেছিল, কিন্তু সেখানে সাইবার ক্রাইমের হামলা হয়, অর্থাৎ সেই ডেটাটাকে নয়ছয় করার চেষ্টা করা হয়, সেই জন্য তারা নামিয়ে নিয়েছে। এখন যদি সত্যি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে পুলিশ রিপোর্ট হওয়ার কথা, তাদের কথা, তারা নাকি বিধাননগর থানাতে সাইবার ক্রাইমের এই রিপোর্টটা করেছে। কিন্তু তারপর সেটা তদন্ত করে কি বেরিয়েছে, বা আদৌ এরকম কোনো ঘটনা ঘটিয়েছে, এটা তাদের মন গড়া গল্প কিনা, এরকম কোনো রিপোর্ট কিন্তু আর জমা পড়ছে না। তো সেই সংক্রান্তও কিন্তু রায় দেন, এবং সেই সেই রিপোর্ট কিন্তু বিধাননগর থানাকে জমা দিতে বলেন। এবং এই জায়গা থেকে আবার ধীরেশ ত্রিবেদী আসেন, এসে বলেন যে এই মামলার কিংপিন হচ্ছেন মানিক ভট্টাচার্য। কিন্তু সুপ্রিম কোর্টে 2022 সালের সেপ্টেম্বর মাসে তিনি একটি রক্ষা কবচ পান যে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু সেই 2022 সেপ্টেম্বর অবধি সেই জায়গাটা পেরিয়ে গেছে। এরপর তারা 2023 সালের অক্টোবর মাসে সুপ্রিম কোর্টে একটি মামলা করেন যে এই সময় তো পেরিয়ে গেছে, এবার কি আমরা কড়া পদক্ষেপ নিতে পারি। কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলাটাই আটকে আছে, সেই মামলাটার হিয়ারিং কিছুতেই হচ্ছে না। জাস্টিস সিনহা তখন প্রশ্ন করেন যে আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে সেটা স্টেপ করুন। বলুন না, আমরা স্টেপ করছি, কিন্তু আমি এই মামলার হিয়ারিংয়ের জন্য জানিয়ে রাখছি যে এই জায়গাটাই কিন্তু এখন মামলাটার একটা গুরুত্বপূর্ণ জায়গা আটকে আছে। তখন রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন জাস্টিস সিনহা, এবং তিনি বলেন আপনারা একসময় বলছেন এই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠেশ্বর রিপোর্টটা হচ্ছে একটা মারাত্মক জায়গা, সেই জায়গাটা না হলে আপনারা তদন্ত এগোতে পারছেন না। এখন বলছেন মানিক ভট্টাচার্য, তার রক্ষা কবচ না উঠলে আপনারা কিছু করতে পারছেন না। তাহলে ব্যাপারটা হচ্ছেটা কি? তখন ইডি যেটা জানায় যে মাইলর্ড, একটা কথা ভালো করে বুঝুন, এখানে আমরা একটা চেন থেকে আর একটা চেনে যাচ্ছি, প্রতি স্টেপে আমাদের বাধা দেওয়া হচ্ছে এবং আমরা সেটা সর্বতভাবে লড়ার চেষ্টা করছি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, আমরা একজনকে ইনভেস্টিগেশন করছি, একটা কোনো জায়গায় আটকে আছি, সেই জায়গাটা যখন সলভ হচ্ছে আমরা নেক্সট স্টেপটায় যাওয়ার চেষ্টা করছি। এখন এই মানিক ভট্টাচার্যকে যতক্ষণ না আমরা হেফাজতে নিতে পারছি, তার রক্ষা কবচ উঠছে, সেই জায়গাটায় প্রবলেম যেটা হচ্ছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে লন্ডন, সে উত্তর দিচ্ছে টোকিও। সুতরাং এটা হেফাজতে নিলেই কিন্তু এবার নেক্সট স্টেপটাই আমরা যেতে পারবো। এবং এই জায়গা থেকে এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে 12ই জুন, অর্থাৎ নির্বাচন মিটে গেলে, রেজাল্ট বেরিয়ে গেলে 12ই জুন এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে। তাহলে এর মাঝখানে ভাইপোর রক্তচাপ বাড়ার মতো জায়গা কোথায় এলো? এক নম্বর জায়গা যেটা হচ্ছে যে 135 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, এটা একটা বড় তথ্য সামনে এলো। 2 নম্বর যে জায়গাটা হলো, তার যে সম্পত্তির খতিয়ান রয়েছে, বা শুধুমাত্র তার নয়, তার কোম্পানির অন্যান্য যেসব কুশীলব রয়েছে যারা তার পরিবারই সদস্য বলে মনে করা হচ্ছে, তাদের সম্পত্তির যে খতিয়ান হয়েছে, এবং সেটা 2014 সালের পর থেকে যে বৃদ্ধি হয়েছে, সেই জায়গাটায় ইডি খুব সম্ভবত সিজ করে নিয়েছে অলরেডি। এবং যেগুলো যেগুলো সিজ করা হয়নি, তাদেরকে কিন্তু সেই জায়গাটা এই 12ই জুনের শুনানির আগে কমপ্লিট করতে হবে। কেননা আজকে যেভাবে জাস্টিস সিনহা চেপে ধরেছিলেন, এরপরও যদি ইডি না করে, তাহলে তিনি হয়তো আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারেন। সুতরাং এই জায়গাটায়, এই যে ভোটের সময়টা চলছে, সেই সময় যদি এই সিজগুলো শুরু হয়, সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, সম্পত্তি ফ্রিজ হতে পারে, জানি না কোথায় কী 2 নম্বরই রয়েছে, কিন্তু সেখানে যে একটা বড় কিছু খতিয়ান রয়েছে, সেটা তো এই টেবিল, এই রিপোর্ট, এগুলো থেকে তো স্পষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গাটা, এই ভোট যখন চলবে, তার প্যারালালি কিন্তু এই ইডির কাজটা চলবে, এবং সেই রিপোর্টটা, সেই কম্প্রিহেন্সিভ রিপোর্টটা কিন্তু 12ই জুন জমা দিতে হবে। এটা 1 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রইল। 2 নম্বর যেটা হলো যে কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট মিলে গেছে, এই কথা তো ইডি স্বীকার করে নিয়েছে। এবার সেই অনুযায়ী তাদের অ্যাকিউজ লিস্ট তৈরি হয়ে গেছে। সেই অ্যাকিউজ লিস্টের যারা রয়েছে, তাদেরকে নিয়ে ইডি কী করছে, এই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু 12ই জুনের মধ্যে জানাতে হবে। এবং 3 নম্বর যে জায়গাটা, যেটা এই সুজয় কৃষ্ণ ভদ্র বা কণ্ঠস্বরের রিপোর্টের পরবর্তী পদক্ষেপ হিসেবে মানিক ভট্টাচার্য, সেই মানিক ভট্টাচার্যের ব্যাপারটা সুপ্রিম কোর্টে কতদূর কী হয়, বা তার কোনো রকম কিছু প্রোগ্রেস হয় কিনা, সেই রিপোর্টটাও কিন্তু আসবে। এবং এই জায়গা থেকে যে কোথাও পালাবার কোনো জায়গা নেই, এবং ইডি কোনো রকমই কোথাও এদিক ওদিক করতে পারবে না। যদিও ইডির যিনি আইনজীবী ছিলেন, তিনি বলছেন যে তাদের যারা অফিসার রয়েছেন, তারা কিন্তু দিনরাত এক করে কাজ করছেন, এবং সেই জন্যই এত ডিটেলসে কাজ করতে হচ্ছে, এত কিছু বাধা অতিক্রম করে কাজ করতে হচ্ছে।
সেই জন্য হয়তো সময় লাগছে, কিন্তু তারা যে কাজটা করছেন, যে প্রোগ্রেসটা করছেন, সেটা ডে বাই ডে প্রোগ্রেস হচ্ছে। এবং সেই জন্যই কিন্তু এখনও অবধি 135 কোটি টাকার, এর আগে খুব সম্ভবত 27 কোটি এরকম ছিল এক মাস আগের হিয়ারিংয়ে, সেই এক মাসের মধ্যে প্রায় 100 কোটি টাকার বেশি কিন্তু তারা অলরেডি অ্যাটাচ করে ফেলেছে। এবং সেই অ্যাটাচের প্রক্রিয়া এমনই কঠিনভাবে হয়েছে যে সেই সম্পত্তি, সেই টাকা কিন্তু আর ভাইপো কোম্পানিরা ফেরত পাবে না। সুতরাং তারা কিন্তু যথেষ্ট সিনসিয়ারলি কাজ করছেন, এটা তাদের দাবি। এখন জাস্টিস সিনহা কিন্তু একটা জায়গা খুব স্পষ্ট করে দিলেন, যেটা আজকের বিচার প্রক্রিয়ার আমি বলবো সবথেকে গুরুত্বপূর্ণ দিক। তিনি বললেন যে দেখুন, আর্গুমেন্টের কোনো জায়গা নেই, আর্গুমেন্ট করতে গেলে কথার পিঠে কথা হবে, বিভিন্ন নাম সামনে চলে আসবে, যেখান থেকে তদন্ত বাধাপ্রাপ্ত হবে আমরা জানি। আপনারা কাজ করুন, রিপোর্ট জমা দিন আদালতে, সেই রিপোর্ট থেকে আমি কংক্রিট ডেটা পেয়ে যাব, এবং যে ছবি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তার সঙ্গে অ্যাকচুয়ালি ইডি কতখানি সেটাকে ফুলফিল করতে পারলো, সেই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। সুতরাং ওই আর্গুমেন্টের দিকে আমি কিছু যাব না, কোথাও সেটাকে বেরোক, আদালতের কাছে রিপোর্ট জমা পড়ছে, এইটুকুনি থাক, তার বাইরে আমি কিছু করব না। কিন্তু আপনাদের রিপোর্টে, আপনাদের কাজে যেন সেটা রিফ্লেক্টেড হয়। অর্থাৎ যারা ভাবছেন যে কোথাও গিয়ে একটু ঢিলেমি হবে, নির্বাচন চলছে বলে একটু বোধহয় চুপচাপ থাকবে, খুব সম্ভবত সেই জায়গাটা হচ্ছে না। আজকে যেভাবে চেপে ধরলেন জাস্টিস সিনহা, তাতে একদিকে যেরকম 135 কোটি টাকা, এটা কিন্তু বিশাল সম্পত্তি, 135 কোটি টাকা, এবং গত এক মাসের মধ্যে 108 কোটি টাকা, 100 কোটি টাকারও বেশি সম্পত্তি কিন্তু গত এক মাসে বাজেয়াপ্ত হয়েছে। কমেন্ডেবল জব। এবং সেটার কিন্তু এমনভাবেই হয়েছে যে সেই টাকাটা কিন্তু আর, সেই সম্পত্তিটা কিন্তু আর ফেরাতে পারবে না। কিন্তু তার সত্ত্বেও জাস্টিস সিনহা ইঙ্গিত দিলেন যে সামগ্রিক যে দুর্নীতিটা, যেটা সাধারণ বঙ্গবাসীও কিন্তু একই কথা মনে করে, কিন্তু তিনি তো পুরো জিনিসটা কম্প্রিহেন্সিভ রিপোর্টটা দেখছেন, সুতরাং তার কথার ভ্যালু, ওয়েটেজ অনেক বেশি। তিনি বলেন সামগ্রিক যে দুর্নীতির পরিমাণটা, সেই তুলনায় 135 কোটি কিছুই নয়। এবং আগামী দিনে 12ই জুন যে শুনানি আছে, তার আগে কিন্তু আরও কম্প্রিহেন্সিভ রিপোর্ট ইডিকে তৈরি করতে হবে, সিবিআইকে তৈরি করতে হবে, এবং সেই রিপোর্ট কিন্তু আদালতে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে জাস্টিস সিনহার এজলাসে এই সংক্রান্ত শুনানি, যেখানে অনেক কিছু পজিটিভ এলো, অনেক ধমক খেতে হলো ইডিকে, কিন্তু দিনের শেষে কোথাও গিয়ে তারটা আরও শক্ত করলেন, রক্তচাপটা আরও বাড়িয়ে দিলেন। ফলে একটা স্যাটিসফ্যাক্টরি চ্যাপ্টার তো এগোচ্ছেই, যে ইডি কিন্তু এবার কুঁড়ে কুঁড়ে খাওয়া ভাইপোর অতি কষ্টে দুর্নীতির মাধ্যমে বানানো যে সাম্রাজ্য, সেটা খেতে শুরু করেছে। আর সেই খাওয়াটাই যে সঠিক পথে হচ্ছে, সেটা যেরকম একটা গুড পয়েন্ট, আরও যে খাওয়া অনেক বাকি আছে, পুরোটাই যে নিতে হবে, পুরোটাই যে দুর্নীতির ফলে তৈরি হয়েছে, এই ইঙ্গিতটাও কিন্তু কোথাও স্পষ্ট হয়ে গেল। আর যে বুক ফুলিয়ে বলছিল 10 পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না, 135 কোটি টাকা অলরেডি ইন দ্য ভোগ অফ মা। আর তার পাশাপাশি এই কণ্ঠস্বরের রিপোর্ট মিলে যাওয়ার ফলে আরও অনেক অ্যাকিউজ লিস্ট হয়ে গেল, আরও কংক্রিটভাবে চেপে ধরার জায়গাটা, এবং সেটাও এই ভোট চলাকালীন সময়ে, সেটাও কিন্তু নিশ্চিত হয়ে গেল। কি বলবেন সামগ্রিক ঘটনা নিয়ে আজকের? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।